আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা বিভিন্ন স্কুলে নবম শ্রেণীতে 2024 সালে যারা ভর্তি হয়েছ বা ভর্তি হবে, তাদের নতুন কারিকুলামে যে ইংরেজি বইটি আছে সে বইটির যে সূচিগুলো অর্থাৎ অধ্যায়গুলো আছে সেগুলো আজকে আমরা আলোকপাত করব এবং প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি থেকে আমরা কি করব, আজকের লেকচার শুরু করব এবং পর্যায়ক্রমে সেটা চলতে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি যে কি কি অধ্যায়গুলো তোমাদের এই বইতে আছে। শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে যে ইন্ডেক্স, সিরিয়াল নাম্বার, এক্সপিরিয়েন্স পেজ। সিরিয়াল নাম্বার তো তোমরা বুঝো, 1, 2, 3 এভাবে তোমাদের চ্যাপ্টারগুলোর ক্রম। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স, এর আগে আমরা শিখেছি লেসন বা চ্যাপ্টার, আর এখানে তোমাদের এক্সপিরিয়েন্স লেখা আছে, অর্থাৎ আমরা অভিজ্ঞতা, আমাদের প্রতিটা চ্যাপ্টারকে এখানে এক্সপিরিয়েন্স বলা হয়েছে। এক একটি কি অভিজ্ঞতা, তোমাদের এক্সপিরিয়েন্স। আর পাশে দেওয়া আছে পেজ নাম্বার। প্রথম যে এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স, তারপরে হচ্ছে নেচার্স ট্যাপিস্ট্রি, তারপরে হচ্ছে দি সেন্স অফ বিউটি, tones in statements, expressing a solution to a problem, the art of expressing comparisons, the power of inclusive language, imaginations, a journey through explanatory text, understanding a cause and exploring its effects, দি লাস্ট লিফ, ম্যাকবিথ, এবং লাস্ট যে এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্স। এখন আমরা যে প্রথম এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। ওপিনিয়ন ম্যাটার্স অর্থ হচ্ছে, তোমরা জানো ওপিনিয়ন অর্থ হচ্ছে মতামত, ম্যাটার্স হচ্ছে বিষয়, ব্যাপার বা গুরুত্ব। তো আমরা ওপিনিয়ন ম্যাটার্সকে বলতে পারি মতামতের বিষয় বা মতামতের ব্যাপার বা মতামতের গুরুত্ব। অর্থাৎ এখানে তোমার মতামতের গুরুত্ব দেওয়া হয়েছে বা তোমাকে কি করতে হবে, নিজস্ব মতামত কোনো একটি বিষয়ের উপর তোমাকে প্রকাশ করতে হবে নিজস্ব ভাষায়। তো শিক্ষার্থীরা, 1.1.1 নে আছে যে লুক অ্যাট দ্য ফলোয়িং ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন অর্থ হচ্ছে চিত্রণ, নিচে যে বেশ কিছু চিত্রণ দেওয়া আছে সেখানে তাকাতে বলেছে। অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় জোড়ায় বা দলে। ডিসকাস হোয়াট দে ডিপিক্ট, ব্র্যাকেটে আছে ফ্যাক্টস। আলোচনা করো বা চিত্রণে যা আছে সেটা কি করো, বর্ণনা করো। আফটার ওয়ার্ডস ডিসকাস হোয়াট ইউ উড হ্যাভ ডান ইফ ইউ আর প্রেজেন্ট ইন দোজ স্পেশাল মোমেন্টস। সেই বিশেষ মুহূর্তগুলোতে তুমি উপস্থিত থাকলে কি করতে তা আলোচনা করো। অর্থাৎ এখানে নিজস্ব মতামত, তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো। একটি উত্তর তোমার জন্য করে দেওয়া হলো। এখানে ইলাস্ট্রেশন 1, 2, 3, 4 আছে, অর্থাৎ 4টি চিত্রণ আছে। এই 4টি চিত্রণের ভিতরে ইলাস্ট্রেশন 1টা তোমাদের জন্য করে দেওয়া আছে, যাতে করে তোমরা পরবর্তী ইলাস্ট্রেশনগুলো ঠিক সেভাবে উপস্থাপন করতে পারো। প্রথম যে ইলাস্ট্রেশনটি আছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, একটি ম্যানগ্রোভ উদ্ভিদের বাগান।
ছবিতে দেখতে পাচ্ছ যে ম্যানগ্রোভ বাগান, ম্যানগ্রোভ উদ্ভিদের বাগান। তো সেটাতে আমাদের এখানে দুটো জিনিস এখানে চেয়েছে, সেটা হচ্ছে দি ফ্যাক্ট এবং হচ্ছে ইউর ওন থট। ওকে, তো এখানে আমরা কি করব, ইলাস্ট্রেশন 1-এ দি ফ্যাক্ট, অর্থাৎ ফ্যাক্ট হচ্ছে প্রকৃতি ঘটনা বা সত্য ঘটনা। আমরা কি করব, সে চিত্র দেখে আমরা কি করব, বর্ণনা করব, বা এখানে তোমাদের ইলাস্ট্রেশন 1-এ সেটা করা আছে। কি দেওয়া আছে আমরা একটু দেখি, চিত্রের সাথে আমরা দেখি যে তার কি সামঞ্জস্যতা বা মিল আছে। The illustration depicts the mangrove forest. This illustration depicts the mangrove forest. এই চিত্রণটি কি করে, বর্ণনা করে, চিত্রণটি ডিসক্রাইব করে কি, ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভ বনাঞ্চল কি করে সেটা চিত্রণ করে। These mangrove forests are usually grown in saline. এই ম্যানগ্রোভ বনগুলো কোথায়, সাধারণত কোথায় হয়, স্যালাইন, মাডি অ্যান্ড পার্শিয়ালি ওয়াটার লগড এরিয়াস, অর্থাৎ লবণাক্ত, কাদাময় এবং কি জলাবদ্ধ, অর্থাৎ পানিতে আবদ্ধ, জলাবদ্ধ এলাকায় এগুলি কি করে, জন্মায়। ডিউ টু দ্য স্যালাইন সয়েল, লবণাক্ত মাটি, দি রুটস অফ দিস ফরেস্ট, লবণাক্ততার কারণে বা লবণাক্ত মাটির কারণে এই বনের গাছগুলো কি করে, গাছগুলোর শিকড় আর কোয়াইট স্ক্যাটার্ড, কিছুটা কি বিক্ষিপ্তভাবে থাকে, অ্যান্ড ক্যানট গো ডিপ ইনটু দ্য সয়েল, মাটির গভীরে প্রবেশ করে না বা করতে পারে না। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার অ্যাকাউন্ট ফর 43% অফ দ্য ওয়ার্ল্ডস ম্যানগ্রোভ ফরেস্ট। ইন্দোনেশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং নাইজার হচ্ছে কি বিশ্বে 43% ম্যানগ্রোভ বন আছে। লোকেটেড ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনে ইজ দ্য সিঙ্গল লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশে এককভাবে, অ্যান্ড ইজ রিকগনাইজড বাই দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কি, এটা হচ্ছে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে কি স্বীকৃত। মাই থটস অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ তোমার চিন্তাভাবনা তুমি এখানে এভাবে উপস্থাপন করবে। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, আই ফাইন্ড দিস ডিফারেন্ট অ্যান্ড ইউনিক ফরেস্ট এ রেয়ার ক্রিয়েশন অফ নেচার। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা কি ভিন্ন এবং ইউনিক, যেটা ইউনিক অর্থাৎ যার সাথে অন্য কারো তুলনা হয় না, এরকম একটি বনাঞ্চল, এর রেয়ার ক্রিয়েশন অফ নেচার, খুবই দুর্লভ, প্রকৃতির একটি দুর্লভ সৃষ্টি। উই নিড টু প্রটেক্ট আওয়ার সুন্দরবন বাই এনি মিনস। আমাদের উচিত কি সুন্দরবনকে যে কোনোভাবে হোক প্রটেক্ট করা, অর্থাৎ সংরক্ষণ করা বা রক্ষা করা। অলসো দি ম্যানগ্রোভ ফরেস্ট ইন্সপায়ার্স মি, ম্যানগ্রোভ বনাঞ্চল আমাকে উৎসাহিত করে টু ফাইট এগেনস্ট অল অডস, সকল বাধা বিপত্তির বিরুদ্ধে সংগ্রাম করতে, অ্যান্ড মেক মাই ওন প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং আমার পৃথিবীতে আমার নিজস্ব জায়গা তৈরি করতে আমাকে কি করে, ইন্সপায়ার করে। অর্থাৎ দীর্ঘ সময় থেকে প্রকৃতির সাথে যুদ্ধ করে গাছের শিকড় দেখো মাটিতে প্রবেশ করতে পারে না, তারপরেও সে কি করে আছে, সে তার শিকড়গুলো বিক্ষিপ্তভাবে রেখেও সে এখনও পৃথিবীতে সে কি করে আছে, টিকে আছে। তো সেই জিনিসটাই আমাকে কি করে, ইন্সপায়ার করে, আমাকে উৎসাহিত করে যে আমাকেও কি করতে হবে, পৃথিবীতে আমাকেও সংগ্রাম করে ঠিক এই ম্যানগ্রোভ ফরেস্টের মতো আমাকে সংগ্রাম করে টিকে থাকতে হবে।
এবং আমার নিজস্ব জায়গা তৈরি করে নিতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আমরা পর্যায়ক্রমে এই অধ্যায়ের বাকি অংশগুলো আলোচনা করব। বিশেষ করে পরবর্তী লেকচারে আমরা ইলাস্ট্রেশন 2, 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।